হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বগ মোশন ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, আজকের টপিক হচ্ছে আমাদের ক্লাস 11-এর ইউনিট 3 অর্থাৎ ক্যালকুলাস পার্ট এর চ্যাপ্টার নাম্বার 1 অর্থাৎ লিমিট। তো আমরা আজকের ইউনিট 3 এর লিমিট অর্থাৎ চ্যাপ্টার 1 এর আলোচনা করব। তো ঠিক আছে, স্টার্ট করা যাক। তো আমাদের টপিক লিস্ট দেখো, টপিক আছে লিমিট অফ এ পয়েন্ট, লিমিট অফ এ ফাংশন, বেসিক অ্যালজেব্রা অফ লিমিট, রুলস ফর লিমিট। তো আমাদের এই আজকে 4টে টপিক আলোচনা হবে এবং কারেসপন্ডিং ম্যাথ কোশ্চেনগুলো আমরা পড়িয়ে দেবো। তো ওকে, ফার্স্ট আমরা চলে আসছি লিমিট অফ এ পয়েন্ট কি। তো লিমিট অফ এ পয়েন্ট করার আগে একটু জেনে নিতে হবে আমাদের যে লিমিট অফ আ পয়েন্ট, লিমিট অফ আ পয়েন্ট একটা বিন্দুর সীমাস্ত মান কি হবে। সীমাস্ত মান কি হবে? সীমাস্ত মান, লিমিট অফ এ পয়েন্ট বলতে বোঝাচ্ছে বিন্দুর সীমাস্ত মান, বিন্দুর সীমাস্ত মান, বিন্দুর সীমাস্ত মান। ওকে, ধরে নিচ্ছি এটা একটা রিয়েল লাইন যার দুদিকে ইনফাইনাইটলি এক্সপোজ করা আছে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে 0। তো এই এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার আমরা সবাই জানি। যদি এইখানটায় কোনো একটা রিয়েল নাম্বার নেওয়া যায়, ধরে নিচ্ছি 2 নিলাম, তাহলে 2কে ঘিরে 2 এর ঠিক আশেপাশে যে সমস্ত বিন্দুগুলো আছে সেগুলোকে 2 এর সীমাস্ত মান বলা হবে। তার জন্য কয়েকটা কন্ডিশন দেখা যায় যে এই যে 2 আছে, 2 বিন্দু ঠিক আগে আর 2 বিন্দুর পরে যে সমস্ত বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো প্রত্যেকটা রিয়েল নাম্বার। অর্থাৎ এই 2 বিন্দুকে ঘিরে যে বিন্দুগুলো আছে এগুলোকে নিয়ে একটা সেট তৈরি হচ্ছে যেখানে অসংখ্য রিয়েল নাম্বার ঘিরে আছে। এই ধরনের সেটকে আমরা কিন্তু বলবো কি ইন্টারভ্যাল সেট। তাহলে আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে ইন্টারভ্যাল জিনিসটা কি। ইন্টারভ্যাল বা অন্তরাল, ইন্টারভ্যাল বা অন্তরাল। যদি 2কে ঘিরে আমি একটা অন্তরালকে ফিট করতে পারি তাহলে অন্তরালকে আমাকে লিখতে হবে এরকম যে আমি 2 এর ঠিক একটু আগে নিলাম, অর্থাৎ 1.8 থেকে স্টার্ট করলাম আর 2.2 তে গিয়ে এন্ড করে দিলাম, এটা একটা অন্তরাল। এই প্রকারের অন্তরালকে আমরা বলবো ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল অর্থাৎ এটা একটা সেট, এই সেটে যদি কোনো এলিমেন্ট x থাকে, অবভিয়াসলি x একটা রিয়েল নাম্বার, দ্যাট x বিলং টু রিয়েল নাম্বার, এন্ড এখানটায় 1.8 এর থেকে x টা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান and strictly less than 2.2। অর্থাৎ রিয়েল নাম্বার 1.8 থেকে 2.2 এর মধ্যে যতগুলো রিয়েল নাম্বার আছে প্রত্যেককে নিলে এই ইন্টারভ্যালটা পাওয়া যাবে। আবার আরেকটা ইন্টারভ্যাল পাওয়া যায় যদি আমরা এটা 1.8 থেকে 2.2 ক্লোজ ইন্টারভ্যাল বলি, সেক্ষেত্রে ডেফিনেশন একটু চেঞ্জ হয়ে যাবে, x belongs to real number and here 1.8 যেটা স্ট্রিক্টলি লেস দ্যান হচ্ছিল সেটা স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে লেস দ্যান অর ইকুয়াল x হবে, আর এক্ষেত্রে লেস দ্যান অর ইকুয়াল 2.2 হবে। এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট দিলে অন্তরাল যেটা হয়। তাহলে আমরা বুঝলাম কোন একটা বিন্দুকে ঘিরে যদি আমরা একটা ইন্টারভ্যাল কল্পনা করতে পারি বা অন্তরাল কল্পনা করতে পারি, এটাকে আমরা বলছি মুক্ত অন্তরাল বা ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত অন্তরাল, আর এটাকে আমরা বলছি বদ্ধ অন্তরাল বা ক্লোজড ইন্টারভ্যাল। তো যে 2 ধরনের অন্তরাল হয়, আমরা 2 বিন্দুকে ঘিরে একটা অন্তরাল সেট কল্পনা করলাম, তার মানে আমরা 2 বিন্দুকে ঘিরে একটা অন্তরাল সেটকে বানালাম। এখন চিন্তা ভাবনা করা যাক যদি এই 2 এর এদিকে এবং এদিকে সমান ডিসটেন্সে একটা আমরা ইন্টারভ্যাল রেডি করি। ফর এক্সাম্পল এরকম করা হলো যে এখানে রিয়েল নাম্বার a একটা পয়েন্ট, যে পয়েন্টকে ঘিরে এটা হচ্ছে a প্লাস ডেল্টা আর এটা হচ্ছে a মাইনাস ডেল্টা, যেখানে ডেল্টা একটা পজিটিভ নাম্বার, অনেক ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার ডেল্টা। তো যদি ডেল্টা নেবারহুড করা যায়, ডেল্টা অন্তরাল করা যায়, তাহলে এ কে ঘিরে একটা প্রতিবেশী অঞ্চল পাবো যাকে আমরা বলবো ডেল্টা নেবারহুড অফ এ। অর্থাৎ আমরা এই পরবর্তী চলে আসছি ডেল্টা নেবারহুড অফ এ। তাহলে ডেল্টা নেবারহুড অফ এ, ডেল্টা নেবারহুড অফ এ বলতে বোঝাচ্ছে এ বিন্দুকে ঘিরে ডেল্টা পরিমাণ প্রশস্ত করে যে অন্তরাল পাওয়া যায়। ডেল্টা নেবারহুড অফ এ, এটাকে আমরা এন অফ এ ডেল্টা এই নামে সূচিত করতে পারি, এবং এটা আলটিমেট আর অন্য কিছু নয়, এটা একটা ইন্টারভ্যাল যেখানে এ মাইনাস ডেল্টা থেকে শুরু এ প্লাস ডেল্টা। ইন্টারভ্যালের একটা ইম্পর্টেন্ট টপিক বলা হলো না, যেটা হচ্ছে এই, যদি রিয়েল নাম্বার এ এবং বির মধ্যে এটা লেস দেন বি হয়ে যায় তাহলে এখান থেকে যে ইন্টারভ্যাল রেডি হবে সেই ইন্টারভ্যালে বি কে কখনো আগে বসানো যাবে না। ইন্টারভ্যাল তৈরি করতে গেলে ছোট এলিমেন্টকে আগে এবং বড় এলিমেন্টকে পরে ব্যবহার করতে হবে।
তো সেই জন্য এ মাইনাস ডেল্টাটা আগে আর এ প্লাস ডেল্টাটা পরে। অবশ্যই এই ডেল্টা নেবারহুডের ক্ষেত্রে ডেল্টাটা কিন্তু পজিটিভ হওয়া দরকার, তা নাহলে এ মাইনাস ডেল্টাটা বড় হয়ে যাবে, এ প্লাস ডেল্টাটা ছোট হয়ে যাবে। তো আমরা বুঝলাম ডেল্টা নেবারহুড অফ এ বুঝলাম, ডেল্টা নেবারহুড অফ এ বুঝলাম। এরপর আমরা চলে আসছি ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ। ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ, এগুলো লিমিটেড একটা ভিডিও দেওয়া আছে ক্লাস 12, তোমাদের 12 এর জন্য একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে এই 11 এর কনসেপশনটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে এক্সপ্লানেশন করা আছে। ফলে যে সমস্ত 11 এর স্টুডেন্টরা মোটামুটি লিমিটেড বেসিক জিনিসটার উপরে বেশি গুরুত্ব আরোপ করতে চাও, তারা কিন্তু 12 এর এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে দেওয়া আছে 12 এর যে ভিডিওটা দেওয়া আছে, ওখানে এই লিমিটের যে ইনিশিয়াল কন্ডিশনগুলো সেগুলো খুব ভালো করে এক্সপ্লেন করা আছে। আমি জাস্ট ফার্স্ট কাজ করছি, যেহেতু তোমাদের এক্সাম খুব কাছাকাছি চলে এসছে, তোমাদের রুলস বলে দিয়ে ম্যাথটা বেশি করে করাবো, আমি সেই দিকে বেশি অগ্রসর হচ্ছি আর কি। ফলে ডিটেলসে আর বেশি ঝামেলা না করে যতটুকু সংক্ষেপে বলা যায় বলছি। ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ, এটাকে আমরা কেমন ভাবে লিখব? ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ কে নোটেশনে এন ড্যাশড এ ডেল্টা প্রতীক দিয়ে লেখা হবে। তার মানে এটাই, এখানেও একটা সেট তৈরি হবে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, এবং এই সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে না, সেটা হচ্ছে এ নিজে। অর্থাৎ ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ বলতে বোঝাচ্ছে এ কে ঘিরে একটা নেবারহুড যেখানে এ থাকবে না। ওকে, বুঝলাম ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ। অবভিয়াস এক্ষেত্রেও কিন্তু ডেল্টা গ্রেটার দ্যান 0, ডেল্টা গ্রেটার দ্যান 0, ডেল্টাটা আমাদের ইচ্ছা মতো আমরা যত খুশি ছোট বা বড় নিতে পারি। যত বড় নেবো তত আমাদের কিন্তু অশুদ্ধি কিছু ঢুকতে থাকবে। আমাদের দরকার লিমিট পয়েন্ট, তো যত লিমিট পয়েন্ট আমার যদি দরকার, তাহলে যে পয়েন্টটা লিমিট পয়েন্ট হবে সে নিশ্চয়ই 2 এর খুব কাছাকাছি থাকবে। এখন লিমিট অফ এ পয়েন্ট এর ডেফিনেশন কি? এখন ধরে নিচ্ছি, ধরি এ হলো একটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা x কে a এর প্রতিবেশী বিন্দু বা লিমিট পয়েন্ট বলবো আমরা, সীমাস্থ বিন্দু বলতে পারি, a এর লিমিট পয়েন্ট বা সীমাস্থ বিন্দু বা নিকটবর্তী বিন্দু, লিমিট পয়েন্ট বলা হবে যদি x belongs to n dash a delta for all delta greater than 0। ডেল্টা গ্রেটার দ্যান 0 করলে যে যে ইন্টারভ্যালগুলো তৈরি হয়, এ কে ঘিরে যে যে ইন্টারভ্যালগুলো তৈরি হয়, সেই ইন্টারভ্যালগুলোর মধ্যে এ ছাড়া, সেই জন্য এন ড্যাশ ইউজ করা হয়েছে ফর ডিলিটেড ডেল্টা নেবারহুড, এন ড্যাশ এ ডেল্টা। অর্থাৎ এক্স হচ্ছে এই সেটের মধ্যে থাকবে, অর্থাৎ এক্স এর মান জীবনে এ হবে না, কেননা এন ড্যাশটার অর্থ এই সেটের মধ্যে এ নেই। তাহলে এই সেটের মধ্যে থাকা যে যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্যে একটা এলিমেন্ট হবে এক্স, মাস্ট এই সেটের মধ্যে থাকবে। এন্ড ফর অল ডেল্টা গ্রেটার দ্যান 0 এর অর্থ এটাই, ডেল্টার মান আমি যত খুশি ক্ষুদ্র করতে পারি, আই হ্যাভ নো প্রবলেম, যত খুশি ক্ষুদ্র করব, যত ক্ষুদ্র করব তত কিন্তু আমরা পারফেক্ট ভ্যালুটা পেতে থাকবো। অর্থাৎ কে এর সীমাস্থ বিন্দু সেটা পাওয়ার জন্য ডেল্টাটাকে আমরা আমাদের ইচ্ছা মতো ছোট করে নিতে পারি। এটা হলো লিমিট অফ আ পয়েন্ট। তো আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে আসছি যে লিমিট অফ এ ফাংশন। তো আমাদের বিখ্যাত ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর বা জর্জ বেইলি বা বলজানা ওয়াইস্টাস, এরকম বেশ কিছু ম্যাথমেটিশিয়ান সবচেয়ে প্রথম এই লিমিট অফ এ ফাংশন, এটাকে একটা ফাংশনের লিমিট কি হবে তার জন্য এপসাইলন ডেল্টা একটা ডেফিনেশন দিয়ে গেছিল। এখন এই এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা এখানে এক্সপ্লেন করতে হচ্ছে না, কেননা আমরা এটাকে সিম্পলিফিকেশন করে পড়বো। এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা আমাদের ওই যে ভিডিওটার কথা আমি একটু আগে আলোচনা করলাম, সেখানে এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা বোঝানো আছে। তো তারপরে আমরা এখন এই এপসাইলন ডেল্টা ডেফিনেশনের দিকে না গিয়ে কি করে শর্টে লিমিট পড়া যায় সিম্পলিফিকেশন করে, আমরা সেই মেথডে পড়বো। তো লিমিট অফ এ ফাংশন ব্যাপারটা কি একটু বুঝে নেওয়া যাক। তো ফার্স্ট ধরে নিচ্ছি এখানটা একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এটা একটা রিয়েল নাম্বার এক্স অ্যাক্সিসের উপরে, এবং এখান থেকে কোনো একটা ফাংশন ড্র করা হয়েছে যেখানে এ বিন্দুর সোজাসুজি যে হাইটটা আছে এটাকে আমরা বলবো ফাংশনাল হাইট। কি বলবো? ফাংশনাল হাইট, ফাংশনাল হাইট। তার মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটির উচ্চতা, অপেক্ষকটির যে উচ্চতা, এই উচ্চতাকে আমরা বলবো ফাংশনাল হাইট, এবং এটাকে এফ অফ এ দিয়ে ডিনোট করা যেতে পারে, ফাংশনাল হাইট। ওকে, তো ফাংশনাল হাইট তো বুঝলাম, এটা ফাংশনাল হাইট। এখন লিমিটিং হাইট ব্যাপারটা কি, বা লিমিট অফ এ ফাংশন অ্যাট এ পয়েন্ট, পার্টিকুলার একটা পয়েন্টে
আশেপাশে লিমিট অফ ফাংশন বলতে কি বোঝায়? লিমিট অফ এ ফাংশন বলতে বোঝাচ্ছে এই ফাংশনকে যে পয়েন্টে আমরা বের করতে চলেছি সেই পয়েন্টকে ঘিরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো একটা আমরা ইন্টারভ্যাল নিয়ে নেব, যত ক্ষুদ্র আমাদের ইচ্ছা মতো নিয়ে নেব। সেই ক্ষুদ্র ইন্টারভ্যালের মধ্যে থেকে আমাদের এটা যদি বা এই এফ অফ এ কে যদি আমরা এল ধরে নিচ্ছি এখানটা এ পয়েন্ট আছে এবং এই এ পয়েন্টের কারেসপন্ডিং যে হাইট আছে এফ অফ এ, এই হাইটকে আমরা ধরে নিচ্ছি এল হাইট ধরে নিচ্ছি। কত ধরলাম? এল হাইট ধরলাম। তার মানে এই বরাবর ওয়াই অ্যাক্সিসের উপরে যদি আমরা একটা লাইন ড্র করি তাহলে এই হাইটটাও এল হাইট হবে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু এল, এটা বলতে পারি। এখন লিমিটিং হাইট বলতে বোঝাচ্ছে সীমাস্ত মান, অর্থাৎ এই হাইটের গায়ের ধারে যদি কোনো মান থাকে, তো সামথিং বড় বা সামথিং ছোট সেটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যাটার। আমি এখন বোঝার সুবিধার জন্য একটু বড় করে ধরে নিচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত, যে এর থেকে ঠিক এতটা বেশি এবং এতটা কম হলে আমরা এটাকে লিমিটিং হাইট হিসেবে ধরে নেব। এখন কতটা বেশি কতটা কম সেটা অবশ্যই আমাদের হাতের জায়গা, তো আমরা এখানে যত ইচ্ছা খুশি ছোট বা বড় ধরতে পারি। তো আমরা ধরে নিলাম একটা নাম্বার এপসাইলন, যে কিনা এল প্লাস এপসাইলন গুলো উপরেরটা পাওয়া যায় এবং এল মাইনাস এপসাইলন গুলো নিচেটা পাওয়া যায়। এখন এল প্লাস এপসাইলনের ধরুন আমরা এখানটা একটা লাইন পেয়ে যাচ্ছি যেটা কিনা ধরে নিচ্ছি এ থেকে ডেল্টা 1 পরিমাণ ছোট, আবার এখান থেকে একটা লাইন পেয়ে যাচ্ছি সেটা কিনা এ থেকে ডেল্টা 2 পরিমাণ বড়। এখন এর মাঝখানে প্রত্যেকটা হাইট কিন্তু খেয়াল করো, এর মাঝখানে প্রত্যেকটা হাইট কিন্তু এল প্লাস এপসাইলন এবং এল মাইনাস এপসাইলনের মধ্যে বিলং করে। তার মানে এই লাইনটা যদি এল প্লাস এপসাইলন এল মাইনাস এপসাইলনের মধ্যে বিলং করে, তার মানে এই জায়গায় যতগুলো এক্স আছে প্রত্যেকে লিমিটিং কন্ডিশন মেনে চলছে। এখন এই দুটো ডেল্টার মধ্যে যে ডেল্টাটা ছোট আছে তাকে ধরে আমরা একটা কমন ডেল্টা করে নেব, যাতে করে আমরা ইন্টারভ্যালকে এন ড্যাশ অফ এ ডেল্টা এইভাবে লিখতে পারি। কেননা মেন পয়েন্ট ছাড়া আমাদের পার্শ্ববর্তী বিন্দুগুলোতে হাইট কত সেটা দেখতে হবে। এখন এই পার্শ্ববর্তী বিন্দুগুলোতে হাইট খুব সামান্য বা নগণ্য পরিমাণ ডিফারেন্ট হতে 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 একটা সময় এই এল এর সঙ্গে সমান হয়ে যায়। অর্থাৎ যত বিন্দু এপার থেকে এর দিকে এবং এপার থেকে এর দিকে যেতে থাকবে তত কিন্তু এই হাইট গুলো এল এর দিকে আসতে থাকবে। হাইট গুলো কি হবে? এই এল এর দিকে আসতে থাকবে। হাইট গুলো বাড়তে 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 বা কমতে 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 এল এর দিকে আসতে থাকবে। এখন এই গেল মোটামুটি গল্পটা। তো যদি আমাদের এই এপসাইলন প্লাস এবং এপসাইলন মাইনাস এর মধ্যে যদি ঢুকে যাই তাহলে আমরা সেগুলোকে বলবো লিমিটিং হাইট। তো এই নিকটবর্তী লিমিটিং হাইট পাওয়ার জন্য কি কাজ হচ্ছে এর ঠিক পরের পয়েন্ট এবং এর ঠিক আগের পয়েন্ট, সেই দুটো পয়েন্টের হাইটটা কত যদি আমরা মেজারমেন্ট করতে পারি এবং যদি দেখা যায় যে এপার থেকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এপার থেকে সেম জায়গায় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ একই হাইটে কনভার্ট হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো ডিসটেন্স আছে। আর যদি না থাকে তাহলে নেই। ধরে নিচ্ছি ফাংশনটা এরকম ভাবে ড্র করা হয়েছে যে এপার থেকে দেখা যাচ্ছে 7 একক হাইট হয়েছে আর এপার থেকে দেখা যাচ্ছে 5 একক হাইট হয়েছে, তার মানে এখানে লিমিটের অস্তিত্ব নেই। তো লিমিটের অস্তিত্বের উপর ডিপেন্ড করে আমরা মোটামুটি একটা আলোচনা করে নিলাম। এবার হচ্ছে এই জায়গায় লিমিটিং হাইটটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। তা আমরা রিপ্রেজেন্ট করব লিমিট অফ এ ফাংশন। তো লিখবো এইভাবে যে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স যখন এর দিকে যাচ্ছে, এক্স যখন এক্স হচ্ছে এনি নাম্বার, সে যখন এ এর দিকে আসছে, তাই এক্স টেন্ডস টু এ এই কথাটার একটু অর্থ বলে দিই। এক্স টেন্ডস টু এ এটা দু ধরনের অর্থ হয়। একটা হচ্ছে এক্স টেন্ড টু এ, এক্স টেন্ডস টু এ, এক্সটা এর দিকে অগ্রসর হচ্ছে, বা অথবা এক্স অ্যাপ্রোচ টু এ, এরকম হতে পারে যে এক্সটা এর দিকে অগ্রসর হচ্ছে। এটা দু ধরনের হতে পারে। এক্স টেন্ডস টু এ ফ্রম লেফট সাইড হতে পারে, আবার এক্স টেন্ডস টু এ ফ্রম রাইট সাইড হতে পারে। ফর এক্সাম্পল আমি এখানে যদি লিখি এক্স টেন্ডস টু 2 ফ্রম লেফট লিখলাম, মানে বাম দিক থেকে যাচ্ছে। তো যদি 2 এর বাম দিক থেকে যাই সেই নাম্বারটা যদি x হয় আর এটা যদি 2 হয়, তাহলে সিম্পলি ম্যাটার 2 এর বাম দিক থেকে যাচ্ছে মানে x এর মানটা সামথিং হলো লেস দ্যান 2, যদিও x টা 2 এর খুব গাধারে পৌঁছে যায়, তার মানে x এর মানটা 1.9999 সামথিং কিছু একটা হবে বা 998 ধরে নিচ্ছি ফর এক্সাম্পল। সে কিন্তু কখনোই 2 এর চেয়ে বড় হবে না, x এর মানটা 2 এর কাছাকাছি বাট 2 এর চেয়ে ছোট। এই জায়গায় when x tends to 2 from left, then এটাকে আমরা সিম্বলাইজিক্যালি নোটেশনে লিখবো x tend to 2 মাইনাস, অর্থাৎ নেগেটিভ সাইড থেকে 2 এর দিকে যাচ্ছে।
আবার যদি x টেন্স টু 2 ফ্রম রাইট হয় তাকে আমরা লিখবো x টেন্স টু 2 প্লাস। তো গল্প তো ক্লিয়ার হয়েছে। তো যখন আমরা লিমিট বার করব তখন আমাদের বাম দিক লাগবে, ডান দিকও লাগবে। তো সেই জন্য আমাদের লিমিট x টেন্স টু a করলাম। এখানটায় আমরা বের করব f অফ a, f অফ x, x যুক্ত ফাংশন, x যে কোনো ফাংশন, x এর জায়গায় যখন a আসতে থাকবে তখন মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। যদি সেই মানটা l এ গিয়ে দাঁড়িয়ে যায় তাহলে বলবো এটার লিমিটের অস্তিত্ব আছে। এবার এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যখন ফাংশন ব্রেক থাকবে, ফাংশন ব্রেক থাকবে, হয়তো দেখা গেল এ বিন্দুতে, এ বিন্দুর ডান দিকের ফাংশন একরকম, বাম দিকের ফাংশন আরেক রকম, তখন কিন্তু আমাদেরকে ব্রেক করে করতে হবে। সেই জন্য এটা যদি হয়ে যায় তাহলে লিমিটের অস্তিত্ব তো কমপ্লিট। এটাকে হতে গেলে কি করতে হবে, লিমিট x টেন্স টু a প্লাস fx, যা হতে হবে লিমিট x টেন্স টু a মাইনাস fx, তাই হতে হবে। অর্থাৎ a এর বাম পক্ষের ক্ষেত্রে ফাংশনের সীমাস্ত মান এবং a এর ডান পক্ষের সীমাস্ত মান দুজনকে ইকুয়াল হতে হবে। এটাকে আমরা বলবো LHL অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে আমরা বলবো RHL অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট। এটা গেল লিমিটের বেসিক কনসেপশন। তো লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ পয়েন্ট কমপ্লিট হলো। তো স্টুডেন্ট আমাদের টপিক নেক্সট, বেসিক অ্যালজেব্রা অফ দিস লিমিট। লিমিটের যে বেসিক অ্যালজেব্রা গুলো কি কি আছে দেখা যাক পরপর। ধরে নেওয়া হচ্ছে লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু l, লিমিট x টেন্স টু a g of x ইকুয়াল টু m, লিমিট x টেন্স টু a hx ইকুয়াল টু n। অর্থাৎ f g h তিনটে ফাংশনের a বিন্দুতে লিমিটিং হাইট l m এবং n। এখন আমাদের ফর্মুলায় চলে আসছি, বেসিক অ্যালজেব্রা যেটা আছে লিমিট x টেন্স টু a c of fx, c ইনটু fx, যদি কোনো স্কেলার নাম্বার, কোনো কনস্ট্যান্ট নাম্বার এখানে গুণ আকারে থাকে দেন কি হবে, দেন c বাইরে বেরিয়ে আসবে, লিমিটটা যেমন ছিল তেমন থাকবে x টেন্স টু a f of x, অর্থাৎ কিছুটা অ্যাসোসিয়েটিভ এর মতো c কে বার করতে লিমিটকে ফাংশনের সঙ্গে অ্যাসোসিয়েট করে দেওয়া যাবে। তাহলে এখানে c ইনটু এটার ভ্যালু আমরা প্রত্যেকে জানি কত আছে l, অর্থাৎ এখানে c ইনটু l, এটাই হচ্ছে আমাদের লিমিটের আনসার হয়ে যাবে। পরেরটা, যদি দুটো ফাংশন যোগ হয় তাহলে লিমিট প্রত্যেকের উপরে যেতে পারবে, আর লিমিট যদি প্রত্যেকের উপর যায় লিমিট জাস্ট আ রেস্ট্রিকশন, তো রেস্ট্রিকশন টোটালটার উপর প্রত্যেকের উপর সেই একই রেস্ট্রিকশন আছে। এখন যদি গল্প এরকম দেওয়া যায়, আমি বন্ধ ডাকলাম, বাজারে বন্ধ ডাকা হয়েছে, তো বাজারে যদি বন্ধ ডাকি শুধু খালি পাশের যে শত্রু আছে তার দোকানটা বন্ধ হবে আর আমার দোকানটা বন্ধ হবে না, বন্ধ যদি বাজারে হয় সব দোকানে বন্ধ হবে। তাহলে রেস্ট্রিকশন যখন পড়বে টোটালের উপর পড়বে, তো সে যদি আমাদের এখানটায় লিমিট লাগানো যায় তাহলে এফ জি উভয়ের উপরে কিন্তু আমাদের লিমিট পড়বে। তাহলে লিমিট যদি প্রত্যেকের উপর চলে আসে তাহলে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্সটেন্স টু এ জি এক্স, তার মানে যেটা গল্প হবে সেটা হচ্ছে এল এর সঙ্গে এমটা প্লাস মাইনাস হয়ে যাবে। গুণের ক্ষেত্রটাও সেম, গুণের ক্ষেত্রটাও সেম, তাহলে উপর নিচে কি হবে, এল এর সঙ্গে এমটা গুণ আকারে বসে যাবে। ভাগের ক্ষেত্রে যদি আমরা এল বাই এম লিখি প্রবলেম তো এক জায়গায় হবে, হয়তো দেখা যাচ্ছে যে এক্স টেন্ডেন্ট টু এ করলে জি অফ এক্স এর লিমিটিং হাইটটা 0 হয়, অর্থাৎ এ বিন্দু চত্বরে জি এক্সটা ঠিক এইভাবে রান করেছে, যত এর দিকে যাবে তত হাইট কমতে কমতে 0তে আসবে, এপারেও সেম। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তো এম এর মান 0 হয়ে যাবে, আর কোনো সংখ্যা বাই 0 আনডিফাইন্ড, ঠিক আছে। সুতরাং এটা সম্ভব তখনই হবে যদি এমটা নন জিরো হয়, যদি এমটা নন জিরো হয় তবে এই কাজটা সম্ভব হবে। নেক্সট চলে আসছি, লিমিট এক্স টেন্স টু এ এফ এর আন্ডারে জি এক্স, অর্থাৎ এখানে একটা কম্পোজিশন ফাংশন হয়ে আছে, তো কম্পোজিশন ফাংশন থাক আর যাই থাক লিমিটের কাজ সে ভেতরে ঢুকবে, অর্থাৎ এফ এর আন্ডারে লিমিট ঢুকে যাবে এক্স টেন্স টু এ জি অফ এক্স কে নিয়ে, তো রেডি হয়ে যাবে এফ অফ, ভেতরে জি এক্স এর লিমিট করলে কি অ্যান্সার হয়, এম অ্যান্সার হয়, তাহলে এফ অফ এম তৈরি করবে। ওকে, gx fx এবং gx এর মধ্যে fx টা অলওয়েজ ছোট gx এর থেকে, যখন কিনা a এর যে নেবারহুড ওই নেবারহুডের মধ্যে এই কন্ডিশনটা ফুলফিল চলে। যদি এই কন্ডিশনটা ফুলফিল চলে তাহলে এখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত করতে পারবো, এখান থেকে যেটা সিদ্ধান্ত করতে পারবো যে লিমিট x টেন্ডস টু a f of x এটাও কিন্তু gx এর থেকে ছোট হয়ে যাবে লিমিট x টেন্ডস টু a g of x, অর্থাৎ এখান থেকে আমরা একটা গল্প বলতে পারবো যে এলটা লেস অর ইকুয়াল টু এম হবে। নেক্সট, এরপর আমরা চলে আসছি এফ জি এইচ তিনটে ফাংশনের মধ্যে
এফ এর থেকে জি বড় এবং এইচ এর থেকে জি ছোট। কোন কন্ডিশনে? যখন এক্সটা কিন্তু তাদের কমন একটা রিজিয়ন এ এর ডেল্টা নেবারহুডের মধ্যে প্রত্যেকে এই কন্ডিশনটা মানে। আমরা যখন ক্যালকুলেশনটা নিয়ে ভাববো তখন কিন্তু একই সেটের উপর ভাবতে হবে। তবে এবং এখানে এল এবং এন সমান, এল এবং এন মানে কোনটা? প্রথমটা শেষেরটা সমান হয়ে গেছে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এবং এইচ এক্স দুজন কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। এখন যদি আমরা প্রত্যেকের উপর লিমিট চাপাই তাহলে এখানটায় দেখতে পাবো এল লেস অর ইকুয়াল টু এম লেস অর ইকুয়াল টু এন পাবো। এখন যদি আমরা বলে দিই যে এল আর এন সমান, তার মানে এটাও এখন এল হয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করা যাক যে 5 এর থেকে বড় অথবা সমান কোন একটা সংখ্যা, আমি পি লিখলাম, সে 5 এর চেয়ে ছোট অথবা সমান। এখন একই সঙ্গে 5 এর চেয়ে বড় 5 এর ছোট ইম্পসিবল, তার মানে এখানটাই এই সিম্বলগুলো এরর সিম্বল, ইকুয়াল সিম্বলটা একমাত্র অপশন। অর্থাৎ এক্ষেত্রে একটাই মাত্র সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব যে এই এম এর মানটা দুজনের সঙ্গে সমান। এত হলে এল ইকুয়াল টু এম হবে, অর্থাৎ পার্শ্বস্থ দুটো ফাংশনের যা লিমিট এসছে মাঝখানে লিমিটটা তাই হবে। এই থিওরেমটাকে আমরা বলবো স্যান্ডউইচ থিওরেম। এটাকে আমরা স্যান্ডউইচ থিওরেম নামে পরিচিত আর কি। এই থিওরেমটা যে যদি তিনটে ফাংশনের মধ্যে মধ্যগামী যে ফাংশনটা, সেই ফাংশনটা দুটো ফাংশনের লিমিট একই জায়গায় যদি কনভার্জ হয়ে যায় তাহলে মাঝখানের ফাংশনটার কিন্তু লিমিট ওই একই লাইনে গিয়ে কনভার্জ হয়ে যাবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বেসিক অ্যালজেব্রা। লিমিট সংক্রান্ত বেসিক অ্যালজেব্রা মোটামুটি প্রত্যেকের ক্রিস্টাল ক্লিয়ার। তো এখন আমরা এই বেসিক অ্যালজেব্রা বলে কয়েকটা কোশ্চেন আনসার আলোচনা করে নেব। তো মোটামুটি আমরা বেসিক অ্যালজেব্রা এবং বেসিক অফ লিমিট এর উপর ডিপেন্ড করে কয়েকটা কোশ্চেন আলোচনা করব বললাম। তো ফার্স্ট অফ অল আমাদের মোটামুটি রুল কখন আসবে বা ফর্মুলা কখন পড়বে। ফর্মুলার জন্য যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সে কোশ্চেন তো আমি এখানে দেখাবো, বাট তার আগে আমাদের দেখে নিতে হবে যে বেসিক রুলস এর উপর ডিপেন্ড করে বেশ কিছু লিমিট সলভ হয়ে যাবে। তো যেমন দেখা যাক সলভিং মেথড আমি এখানে লিখে নিয়েছি। সলভিং মেথড প্রথম হচ্ছে সাবস্টিটিউশন। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এক্স এর জায়গায় মানকে পুট করে দেওয়া, এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। যখন এই মেথডে ফেল্ড হবে, ফেল্ড মিন্স কি? ফেল্ড মিন্স 0/0, 1/0, 0 টু দি পাওয়ার 0, এই ধরনের ইনডিটারমিনেট ফর্মগুলো যখন চলে আসবে তখন আমরা বলবো ফেল্ড। অর্থাৎ মান বসিয়ে যদি এই ধরনের কোনো অ্যান্সার পেয়ে যায় তখন আমরা বলবো ফেল্ড। কিন্তু শুধু 0 যদি পাওয়া যায় এটা ফেল্ড নয়। 0 ইন্টু সামথিং নাম্বার ফেল্ড নয়, 0 বাই সামথিং নাম্বার ফেল্ড নয়, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ফেল্ড। তার মানে যতক্ষণ না আমাদের নিচে 0 আসছে, যতক্ষণ না আমাদের নিচে 0 আসছে বা 0 টু দি পাওয়ার 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ চালাতে থাকবো, অর্থাৎ সাবস্টিটিউশন মেথড চলবে। যখন সাবস্টিটিউশন মেথড ফেল্ড তখন আমরা চলে আসবো ফ্যাক্টরাইজেশন মেথড। একটা एग्जांपल দেওয়া যেতে পারে x² - 4 ডিভাইড বাই x - 2। এইখানটায় আমরা করে দিচ্ছি লিমিট x টেন্ডস টু 2 নেওয়া হলো। খেয়াল করে দেখো 2 বসালে 2 স্কয়ার 4 - 4 0, নিচে 2 - 2 অলসো 0, তার মানে 0/0 গন্ডগোল চলে আসছে। ফলে এইখানটায় আমাদের সাবস্টিটিউশন চলবে না, এখানে করতে হবে ফ্যাক্টরাইজেশন। এন্ড ফ্যাক্টরাইজেশন করলে 2² - 4 কে আমরা x + 2 ইনটু x - 2 সাজিয়ে নিতে পারি। এন্ড এখানে x - 2 ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো x এর জায়গায় কিন্তু 2 বসিয়ে দিলে 2 + 2 = কত आंसर হয়ে যাচ্ছে? 4 आंसर হয়ে যাচ্ছে। অর্থাৎ ফ্যাক্টরাইজেশন মেথড আমাদের কিন্তু প্রয়োজন মতো কাজে লাগবে। তো আমি এটা বুঝলাম। তাহলে সাবস্টিটিউশন মেথড, ফ্যাক্টরাইজেশন মেথড মোটামুটি ক্লিয়ার। ফর্মুলা, যখন এই দুটো ফর্মুলা ফেল্ড হয়ে যাবে, কাজ করবে না, তখন আমরা চলে আসবো কিন্তু ফর্মুলা মেথডে। আর ফর্মুলা মেথডে যখন কমপ্লিকেশন ভাব থাকবে তখন লসপিটাল রুলের সাহায্যে আমরা কাজ করতে পারি। লসপিটাল রুল কিন্তু অলরেডি আমাদের গ্রুপে মানে আমাদের চ্যানেলে ছাড়া আছে, তোমরা লসপিটাল গ্রুপ রুলস থেকে ম্যাথ করতে পারো। তবে লসপিটাল রুলটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। যখন আমাদের লিমিট কমপ্লিট হয়ে গিয়ে ডেরিভেটিভ হয়ে যাবে তখন আমরা লসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। লসপিটাল রুলটা ডেরিভেটিভের হেল্প নেওয়া আছে, ফলে লসপিটাল রুলটা আমরা ডেরিভেটিভ না হওয়া পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন আপাতত করতে পারবো না। ফর্মুলাটা আমরা পরবর্তী স্টেপগুলোতে দেখবো। তার আগে বেসিক থেকে একটা কোশ্চেন সিলেক্ট করা হচ্ছে, দেখা যাক। যদি fx = 2x + 1 when x ≤ 1 আর 3 - x when x greater 1, লিমিট x → 1 fx এর মান নির্ণয় করো। তো ওকে, আমরা ফার্স্ট যখন দেখতে পাচ্ছি যে একের চেয়ে বাম দিকের ক্ষেত্রে এক ধরনের ফাংশন, একের ডান দিকের ক্ষেত্রে এক ধরনের ফাংশন, সুতরাং আমাদের এখানটাই LHL এবং RHL কে আলাদা করে বের করতে হবে। ফার্স্ট আমরা রেডি করব এখানটায় LHL, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট অলসো কি? লিমিট x টেন্ডস টু 1 - f of x। প্রত্যেকে ক্লিয়ার? লেফট হ্যান্ড লিমিট মানে কি বললাম?
লিমিট এক্স টেন্ডেন্ট টু 1 মাইনাস এফ অফ এক্স। তো লিমিট এক্স টেন্ডেন্ট টু 1 মাইনাস এফ এক্স। তো এফ এক্স মানে কি? এফ এক্স মানে কোনটা নেব? এটা নেব? নট এট অল, এটা একের ডান দিকের, একের বাম দিকের ব্রাঞ্চ 2x প্লাস 1। ওকে, 2x প্লাস 1। তো আমরা x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, তাহলে সাবস্টিটিউশন করে দিচ্ছি, x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, 2 1 এ 2, 1 এ কত आंसर? 3 आंसर। এরপর আমরা চলে আসছি রাইট হ্যান্ড লিমিট RHL দেখানো হয়ে যাক। RHL এর ক্ষেত্রে কি হচ্ছে? লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx that is equal to লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মানে হচ্ছে 3 মাইনাস x, 3 মাইনাস x, x এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। দেখতে পেলাম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মিলল না, অর্থাৎ এই লিমিটের অস্তিত্ব নেই। তো স্টুডেন্ট নেক্সট কোশ্চেন নাম্বার 2, fx ইকুয়াল টু mod of x minus 3 plus 2। তবে লিমিট x টেন্ডেন্ট টু 3 প্লাস f of x minus f3 ডিভাইড বাই x minus 3 এর মান কত? তো এখানটায় লিমিট x টেন্ডেন্ট টু 3 প্লাস বলার অর্থ এটাই যে 3 এর ডান দিকের লিমিট। আলটিমেট এখানটায় যেটা চাওয়া হচ্ছে সেটা কিন্তু রাইট হ্যান্ড লিমিট চাওয়া হচ্ছে, ঠিক আছে? রাইট হ্যান্ড লিমিট চাওয়া হচ্ছে। তো যদি রাইট হ্যান্ড লিমিট চাওয়া হয়, 3 এর ডান দিকে যদি ফাংশনটা নেওয়া যায়, তাহলে আমরা এই পরের লাইনে কি লিখব? লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx এর জায়গায় ইউজ করব এটা, fx এর জায়গায় ইউজ করব এটা। এখন চিন্তা ভাবনা করা যাক, যদি x টেন্ডেন্ট টু 3 প্লাস হয়ে যায়, তার মানে x এর মানটা সামথিং হলেও 3 এর চেয়ে কিন্তু বড় হবে, অর্থাৎ 3.00001 এরকম টাইপের কিছু একটা সংখ্যা হবে। তো এই নাম্বারটা থেকে যদি 3 মাইনাস করা যায়, তাহলে এটা পজিটিভ পাওয়া যাবে। অর্থাৎ যেহেতু x এর মানটা 3 এর থেকে বড় হচ্ছে না, তাহলে x - 3 অলসো গ্রেটার দ্যান 0। আর যখন মডের মধ্যে গ্রেটার দ্যান 0 পাওয়া যায়, তখন ডাইরেক্ট সেই ভ্যালুটা বসে, অর্থাৎ mod of x - 3 ইকুয়াল টু হবে x - 3। আমরা এটা জানা আছে যে mod x এর মান তিনটে হয়, 0 হয়, x হয়, -x হয়। যদি x টা পজিটিভ হয়ে যায় তাহলে x পাওয়া যাবে, 0 হয়ে গেলে 0 পাওয়া যাবে, x নেগেটিভ হয়ে গেলে -x পাওয়া যাবে। এটা mod x এর রুলস ছিল, এটা ছিল mod x এর রুলস। তো যেহেতু এখানটায় x টেন্ডেন্ট টু 3 প্লাস আছে, অর্থাৎ x এর মানটা 3 এর চেয়ে সামথিং বড়, তার মানে x - 3 টা গ্রেটার দ্যান 0, তাহলে mod এর ভেতর থেকে ডাইরেক্ট x - 3 বের হবে। তাহলে আমাদের ফাংশনের যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে x - 3 + 2 মাইনাস f of 3। তো এখন দেখা যাক f of 3 বসালে কি হবে। f of 3 যদি আমরা এখানে ক্যালকুলেট করি, তাহলে f of 3 ক্যালকুলেট করলে তাহলে mod of 3 - 3 + 2, তার आंसर দাঁড়াচ্ছে 0 + 2 দ্যাট ইজ 2। তাহলে এখানটা একটা 2 আসছে, ডিভাইড বাই x - 3, 2 ক্যান্সেল, তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস উপরে x - 3, নিচেও x - 3। ফ্যাক্টরাইজেশন মেথড, এখানে x এর মানটা 3 প্লাস এর সঙ্গে সমান, 3 এর সঙ্গে সমান নয়। আমরা বারবার বলেছিলাম যে x বিলং টু n ড্যাশ অফ a ডেল্টা, তার মানে কখনোই x এর মানটা a এর সঙ্গে সমান নয়, কেন ডিলেটেড ডেটা নেবারহুড বলতে বোঝাই ওই নেবারহুডে a নেই। তাহলে এই ক্ষেত্রে x এর মানটা কখনোই 3 এর সঙ্গে সমান নয়, আর যেহেতু 3 এর সঙ্গে সমান নয়, তাহলে x নট ইকুয়াল টু 3 দ্যাট ইজ ইমপ্লাইজ x - 3 নন জিরো, আর তাই উপর নিচে ক্যান্সেল হবে। এই ক্ষেত্রে ফ্যাক্টরাইজেশন মেথড অনুযায়ী আমরা x - 3 ক্যান্সেল করে দিতে পারবো এন্ড 1 आंसर। তাহলে আমাদের এটার উত্তর হবে ফার্স্ট অপশনটা রাইট। চলে আসছে নেক্সট প্রবলেম। তার মানে আমরা দেখলাম যে প্রথমটা সাবস্টিটিউশন মেথডে করেছিলাম, তারপর একটা করলাম ফ্যাক্টরাইজেশন মেথডে। দেখছি এটা কি করা যায়। এটাও সাবস্টিটিউশন এই ফ্যাক্টরাইজেশন মেথডে করতে হবে, কিন্তু খেয়াল রাখো এখানটা যদি আমরা x এর মান 3 বসিয়ে দিই, 3 - 2 দ্যাট ইজ 1, 4 - 3 দ্যাট ইজ 1, 1 - 1 0, উপরে 0, 0/0 ফর্ম চলে আসছে, অর্থাৎ আমরা এখানটা x এর মান 3 বসাতে পারছি না। তো আমরা এর পরবর্তী পদ্ধতিতে যাব ফ্যাক্টরাইজেশন, কিন্তু ফ্যাক্টরাইজেশন করব কি করে? তো ফ্যাক্টর নেই। তাহলে ফ্যাক্টরাইজেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু করণীয় নিরসন করে নেব। এখানটায় একটু করণীয় নিরসন করা যাক। লিমিট x টেন্ডস টু 3 থাকলো, নিচে আসছে আমার রুট অফ x - 2 মাইনাস রুট অফ 4 - x, যা থাকবে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করে নেওয়ার পদ্ধতি ছিল আমাদের ক্লাস 10 এর 9 নম্বর চ্যাপ্টার করণীয় নিরসন। রুট অফ x - 2 প্লাস রুট অফ 4 - x হিয়ার, নিচেও সেম রুট অফ x - 2 প্লাস রুট অফ 4 - x। তো এই ক্যালকুলেশন করলে আমরা পরবর্তী লাইনে কি পাবো? পরবর্তী লাইনে পেয়ে যাব লিমিট x টেন্ডস টু 3, লিমিট x টেন্ডস টু 3 পেয়ে যাচ্ছি। আচ্ছা, নিচে a - b, a + b ফর্মুলা a স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ x - 2 মাইনাস অফ 4 + x। a স্কয়ার - b স্কয়ার করলে রুট উঠে যাচ্ছে, x - 2
মাইনাস অফ এটা রুট উঠে যাবে, যেহেতু মাঝখানে মাইনাস ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাই, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। অ্যান্ড ওপরে পাওয়া যাচ্ছে কত, এক্স মাইনাস থ্রি ইন্টু রুট আন্ডার অফ এক্স মাইনাস টু প্লাস রুট আন্ডার অফ ফোর মাইনাস এক্স। ওকে, নিচে এক্স আর এক্স যোগ করলে হচ্ছে টু এক্স, লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু রুট আন্ডার অফ এক্স মাইনাস টু প্লাস ফোর মাইনাস এক্স। নিচে ক্যালকুলেশন দেখা যাক, দুটো এক্স মাইনাস ছয়, তার মানে টু ইন্টু এক্স মাইনাস থ্রি বলতে পারি। ফ্যাক্টরাইজেশন মেথডের মধ্য দিয়ে আমরা কি করবো, এটা কেটে দেবো, কেননা এক্স এর মানটা তিনের গাদ ধারে, বাট তিন নয়, কেটে দিলাম। এরপরে ডিরেক্ট সাবস্টিটিউশন, এক্স এর জায়গায় আমরা তিন বসাতে পারি, কারণ এক্স এর জায়গায় এবার তিন বসালে মনে হচ্ছে আর কোনো সমস্যা নেই। তখন যে প্রবলেমটা অ্যারাইজ হয়েছিল এখানে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তাহলে এক্স এর জায়গায় তিন বসালে থ্রি মাইনাস টু ওয়ান, বর্গমূল করলে এক, ফোর মাইনাস থ্রি ওয়ান, বর্গমূল করলে ওয়ান, আনসার হচ্ছে টু বাই টু, টু বাই টু। তাহলে অ্যান্সার কত হচ্ছে বললাম, ওয়ান প্লাস ওয়ান বাই টু, দ্যাট ইজ কত হবে, ওয়ানের অ্যান্সার হবে। তার মানে এটার অপশনটাও, এই অপশনটা রাইট হবে। তো স্টুডেন্ট আমাদের বেসিক অ্যালজেব্রা হয়ে গেল। এরপরে হচ্ছে রুলস। রুলসগুলোর মধ্যে দেখো ফর্মুলা আমি লিখে নিয়েছি এখানটাই, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ। তো এটার অ্যান্সার করলে কি হবে, এটার অ্যান্সার করলে হয়ে যাবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবারে এই লিমিটের এটার এই যে একটা আদর্শ একটা সীমা আমরা এখানে লিখে নিলাম, এই সীমানা কিভাবে প্রমাণ করা হয়, তো একটু প্রমাণটা দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ। একটু সঠিক করে নিচ্ছি এখানটায়, মনে রাখতে হবে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, যদি এটাকে আমরা একটা পলিনোমিয়াল ভাবি, তো এই পলিনোমিয়ালকে ফ্যাক্টরাইজেশন করা যাবে। কিভাবে করা যাবে, যে এক্স মাইনাস এ হবে এর কমন ফ্যাক্টর, তার সঙ্গে স্টার্ট হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস x to the power n minus 4 into a cube plus dot 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 so on চলবে, and at last x into a to the power n minus 2 and at last a to the power n minus 1। এই হচ্ছে আমাদের এটার ফ্যাক্টরাইজেশন এক্সপ্লানেশন। তো যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করে নিই তাহলে লিমিট x টেন্স টু জিরো, ওপরে হচ্ছে এটাকে পরিবর্তে আমরা লিখবো x মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ প্লাস so on continuous x into a to the power n minus 2 plus a to the power n minus 1। আর আমাদের ডিনোমিনেটর কি ছিল, ছিল x মাইনাস a, তো এটার সঙ্গে x মাইনাস a ক্যান্সেল। এবারে x এর জায়গায় যদি আমরা এখানে a ছিল, সরি এটা x টেন্স টু a ছিল, যদি আমরা এবার x এর জায়গায় a বসিয়ে দিই তাহলে কি হবে, তাহলে হবে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু a প্লাস a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অ্যান্ড a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, দ্বিতীয়টাও a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পাওয়ার যোগ করে দিলে তারপরে চলতে থাকবে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখন a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এখানে কটা আছে, উত্তর এখানে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে n সংখ্যক, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবারে এই সূত্রটাকে একটু গন্ডগোল হতে পারে, তো তার জন্য আমরা একটু আগে ভাগে চলে যাচ্ছি। যদি x টু দি পাওয়ার জিরো মাইনাস a টু দি পাওয়ার জিরো করা যায় কি তৈরি হবে, উত্তর হবে x মাইনাস a ইন্টু জিরো, কেননা এটা ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরোই হবে, অর্থাৎ এখানে কোনো টার্ম থাকবে না, জিরো থাকবে, জিরো গুণ করে যাবে। নেক্সট চলে আসছি, যদি আমরা এখানে x মাইনাস a করি তো তৈরি হবে x মাইনাস a ইন্টু ax জিরো জিরো। যদি আমরা এখানটাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার করে নিই তাহলে তৈরি হবে x মাইনাস a ইন্টু x প্লাস a। তার মানে শূন্য ঘাত থাকলে কেউ থাকবে না, যখন এক ঘাত তখন এখানে একটাই টার্ম, সেটা হচ্ছে ওয়ান।
যখন দ্বিঘাত তখন এখানে দুটো টার্ম থাকবে, এন্ড এর সহগ 1, এর সহগ 1। টোটাল সহগ পাওয়ার ছিল কত? পাওয়ার ছিল 2, এখানটায় পাওয়ার 1 1 কমে যাচ্ছে। নেক্সট যদি আমরা এরকম করে নিই x কিউব মাইনাস a কিউব, দেন কি হবে? x মাইনাস a ইন্টু a স্কোয়ার x স্কোয়ার প্লাস ax প্লাস a স্কোয়ার। এখানটা দেখো সব পাওয়ার কত হয়েছে? 3, এর পাওয়ার 2, এর পাওয়ার 1 1 2, এরও পাওয়ার 2। তার মানে আমরা বুঝলাম যদি এখানটায় পাওয়ার 3 থাকে এখানটায় 2 পাওয়ার আসবে। ঠিক সিমিলারলি এখানে যদি n পাওয়ার থাকে এখানে n মাইনাস 1 পাওয়ার আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানটায় দুঘাত ছিল, সেকেন্ড যে ব্র্যাকেটটা আছে সেখানটায় দুটো এলিমেন্ট, 3 ঘাত থাকলে 3টে এলিমেন্ট, তাহলে n ঘাত থাকলে n সংখ্যক এলিমেন্ট, তাই এই ফর্মুলাটা হবে n × n-1। তো স্টুডেন্ট আমাদের এই যে লিমিটটা আমরা করলাম এই লিমিটের উপর ডিপেন্ড করে একটা কোশ্চেন এখানে লেখা হলো, যদি লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার n - 3 টু দি পাওয়ার n ডিভাইড বাই x - 3 ইকুয়াল 27n হয়ে যায়, তাহলে n এর মান কত হবে? 3 2 4 নাকি 5? তো ওকে আমরা প্রথম কাজ স্টার্ট করি। তো আমাদের এখানে ফর্মুলা থেকেই কাজ হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার n - 3 টু দি পাওয়ার n ডিভাইড বাই x - 3 ইকুয়াল টু দেওয়া আছে 27n। তো ক্যালকুলেশন থেকে n × 3 টু দি পাওয়ার n - 1 হবে, দ্যাট ইজ 27n। দুই দিক থেকে n ক্যান্সেল, 3 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3। তাহলে সেখান থেকে n - 1 ইকুয়াল টু 3, দেয়ারফর n ইকুয়াল টু 4। তাহলে আমাদের সি অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই সূত্রের উপর ডিপেন্ড করে সেকেন্ড কোশ্চেন, অর্থাৎ আমাদের আজকের ভিডিওর 5 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 - 4 টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই x - 4 এর মান কত হবে? 16 18 19 20। তো সলিউশন দেখে নেব আমরা কি আসছে এখান থেকে ক্যালকুলেশনের অ্যান্সার। তো যেমনটা ছিল আমরা লিখে নিলাম যে লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 - 4 টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই x - 4। তো এই পাওয়ারটা n হতে হবে, পাওয়ারটা n হতে হবে, nটা হচ্ছে যে কোনো মূলক সংখ্যা হলে চলবে, যে কোনো মূলক সংখ্যা হলে চলবে। তাহলে এখানটায় 5/2 আসছে যেহেতু, তাহলে आंसर কি আসবে? 5/2 ইনটু 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, 5/2 মাইনাস 1, 5/2 ইনটু 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। তাহলে এটার आंसर হয়ে যাচ্ছে 5/2 ইনটু 5/2 থেকে 1 বিয়োগ করলে 2 1 2, 5 থেকে 2 বাদ দিলে 3 2, 4 টু দি পাওয়ার 3 2, তাহলে 2 স্কয়ার পাওয়ারে 3/2, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 5/2 ইনটু 8, 2 4 8, উত্তর আসছে 5 4 20, অর্থাৎ ডি অপশনটা হয়ে যাবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তো সেকেন্ড সূত্র হচ্ছে আমাদের, সেকেন্ড সূত্র লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান কত when x ইন সার্কুলার সিস্টেম। যদি x কে বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হয় তাহলে x টেন্ডস টু 0 sin x বাই x কত হবে? তো আমরা ফার্স্ট এর প্রুফটা দেখে নেব। প্রুফ হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x কত হবে आंसर। তো ফার্স্ট আমরা চলে আসছি, যদি আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিই, এটা বৃত্তের ব্যাসার্ধ r নাম দিলাম। তো আমরা সার্কুলার সিস্টেম থেকে যদি এইখানটায় একটা নগণ্য একটা অ্যাঙ্গেল নিই, যে অ্যাঙ্গেলটার নাম দিলাম x ডিগ্রি অ্যাঙ্গেল, x ডিগ্রি অ্যাঙ্গেল, x রেডিয়ান, সরি x রেডিয়ান অ্যাঙ্গেল নাম দিলাম, x রেডিয়ান অ্যাঙ্গেল নাম দিলাম, তাহলে এখানে যে বৃত্তচাপ পাওয়া যাবে, এই যে বৃত্তচাপটা পাওয়া যাবে এটার নাম দিচ্ছি s। তাহলে আমরা জানি যে বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং কেন্দ্রীয় কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে s ইকুয়াল টু r থিটা। তাহলে এখানে r ইনটু x আসবে, r ইনটু x আসবে। আবার এই ছবিকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, যে বৃত্তের ব্যাসার্ধ r, আর এই নগণ্য অ্যাঙ্গেলটা হচ্ছে x রেডিয়ান, ইটস ওকে। যেহেতু x রেডিয়ান 0 সংলগ্ন, টেন্ডস টু 0 বলে দিচ্ছি, তার মানে খুব ক্ষুদ্র একটা কোণ। আর যদি ক্ষুদ্র একটা কোণ হয়ে যায় তার মানে এই যে দুটো লাইন আছে এই দুটো লাইনের নিশ্চয়ই খুব গায়ে গায়ে। যখন এই দুটো লাইন খুব গায়ে গায়ে আছে না, তখন আমরা এই লাইনটাকে খুব ছোট্ট একটা লাইন বলতে পারি, ইন্টারভেল বলতে পারি, ইন্টারভেল বলতে পারি। এখন যেহেতু দুটো লাইন খুব গায়ে গায়ে আছে, যদি আমরা এখানটা একটা ত্রিভুজ কল্পনা করি, যে ত্রিভুজের
ভূমিটাকে আমরা আর ভাবছি, আর লম্বটাকে এই ক্ষুদ্র দূরত্বটাকে ভাবছি, আর এটাকে আমরা অতিভুজ ভাবছি। যদি এরকম একটা ত্রিভুজ কল্পনা করা যায়, বৃত্তকে বাদ দিয়ে কাজ করছি, যদি কোনো একটা ত্রিভুজ এইভাবে কল্পনা করা যায় যে ত্রিভুজের ভূমিটা আর, অতিভুজটা কত এখন বলছি না, লম্বটা দিলাম এস, লম্বটা দিলাম এস। যেহেতু অ্যাঙ্গেলটা খুব গাঢ় কাছাকাছি, তার মানে লাইন দুটো সমান, তাহলে লাইন দুটো সমান হলে এটাকে 90 ডিগ্রি আমরা কনসিডার করতে পারি। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের জন্য সাইন এক্স কত হবে, ভূমি বাই ওই লম্ব বাই অতিভুজ। এখন যেহেতু এর ভূমির ব্যাসার্ধ, ভূমিটাও আর এবং অতিভুজটাও আর, তাহলে সাইন এক্স ইকুয়াল টু এস বাই আর। আবার এখান থেকে এক্স ইকুয়াল টু এস বাই আর, এক্স ইকুয়াল টু এস বাই আর। তাহলে অ্যাঙ্গেলটা খুব সূক্ষ্ম হওয়ার দরুন লাইন দুটো যেহেতু খুব গায়ে আছে, অর্থাৎ গায়ে এরকম দুটো বিন্দু যদি নিয়ে দুটো লাইন টেনে নিই, তখন কিন্তু এই দুটো লাইনের মধ্যে ডিফারেন্ট খুব একটা পাওয়া যাবে না, অর্থাৎ কে সমান, দুজন সব সমান হয়ে যাবে। সেই রকম সেন্স থেকে যদি দুজনকে সমান ভেবে নিই, সামান্য 19-20 যদি ভাবি যে এটা অতিভুজ এবং এটা ভূমি, সামান্য 19-20 অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, তাহলে sin x ইকুয়াল টু s বাই r, এবং এখানে s ইকুয়াল টু s বাই r। তার মানে বুঝলাম x এর মানটা আর sin x এর মানটা সেম, অর্থাৎ যদি বা থিটাটা অর্থাৎ x টা যদি টেন্ডস টু 0 হয়ে যায়, sin x কে আমরা x বলতে পারি, sin x কে আমরা x বলতে পারি। তাহলে দেন লিমিট x টেন্ডস টু 0 কি রেডি হবে, x বাই x দ্যাট ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের দ্বিতীয় যে সীমাটা আছে এটার आंसर হবে 1, sin x বাই x করলে 1 পাওয়া যাবে। এবারে এই সংক্রান্ত আমাদের একটা কোশ্চেন আমরা অলরেডি লিখে নিয়েছি, কোশ্চেন নাম্বার 6, প্রমাণ প্রত্যেকের বুঝে এসেছে। কোশ্চেন নাম্বার 6 দেখা যাক। কোশ্চেন নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই tan 3x এর মান কত হবে নির্ণয় করো। তো ক্যালকুলেশন স্টার্ট করা যাক। সলিউশন আমরা লিখে রেখেছি এখানে, লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইড বাই tan 3x। তো লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইড বাই 5x, আমাদের এই ফর্মুলাটাকে মেক করতে হবে, sin x বাই x, তাহলে এখন sin 5x বাই 5x, আর x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 আমরা বলতে পারবো, ইনটু আবার লিমিট লিখলাম x টেন্ডস টু 0, tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে এখানটায় হয়ে যাবে cos x বাই sin x, cos x বাই sin x, cos x বাই sin x। তাহলে cos x বাই sin x, আবার এই sin x কে ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি, এখানটায় একটা এখানে tan 3x ছিল, তাহলে cos 3x বাই sin 3x হবে, cos 3x বাই sin 3x হবে। যেমন sin 5x এর জন্য একটা 5x আমরা লিখে নিয়েছি, ঠিক তেমনি sin 3x এর জন্য আমরা এখানে একটা 3x লিখে নেব। এবারে কত গুণ করতে হবে ক্যালকুলেশনটা দেখা যাক। তাহলে এর ক্ষেত্রে ডিনোমিনেটর 5x, এর ক্ষেত্রে ডিনোমিনেটর 3x, তাহলে এর x তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 5, এখানে যেটা 5 ভাগ আছে, তাহলে 5 একটা গুণ করতে হবে, আর এই 3 কে কাটার জন্য এখানে একটা 3 ভাগ করতে হবে। তো এই জায়গার উপর ডিপেন্ড করে যেটা রেডি হচ্ছে, যেহেতু sin 3x লিমিটটা উপরেও যাবে লিমিট নিচেও যাবে, তাহলে প্রথম লিমিট থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 cos 3x ডিভাইড বাই লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x, টোটালে ইনটু 5 এর দিয়ে আছে। x টেন্ডস টু 0 হলে 3x অলসো টেন্ডস টু 0 হবে, তাহলে এখান থেকে এটাকে আমরা কি বলতে পারবো, 1 বলতে পারবো। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 cos 3x ডিভাইড বাই আবার একটা 1 ইনটু 5 এর দিয়ে। তো ক্যালকুলেশন পার্টকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। এখানটাতে লক্ষ্য করো, যেহেতু x এর মান 0 এখানে বসিয়ে দিলে cos 3 ইনটু 0 ইনটু 5 এর 3,
দ্যাট ইজ cos 0 ইন্টু 5/3। আমরা সবাই জানি cos 0 এর মান কত 1 ইন্টু 5/3, তাহলে আনসার কত হবে 5/3। তাহলে এখানকার আমার সি অপশনটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এই সূত্র সংক্রান্ত আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু π/6 √3 sin x cos x, নিচে π - 6 x - π/6, এটার आंसर কত হবে? তো লিমিট x টেন্ডস টু π/6 √3 কে আমরা লিখছি √3/2 ইনটু sin x হাফ ইনটু cos x ডিভাইড বাই x π/6। তার মানে আমরা কি করলাম, উপরেরটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে তো একটা 2 গুণ করা লাগবে। নেক্সট লাইন, লিমিট x টেন্ডস টু π/6 sin x ইনটু √3/2 কে আমরা cos 30 ডিগ্রি অর্থাৎ π/6 বলতে পারি, মাইনাস cos x ইনটু হাফ কে আমরা sin 30 ডিগ্রি অর্থাৎ π/6 বলতে পারি, ইনটু 2 ডিভাইড বাই x π/6। তো নেক্সট লাইন, যদি আমরা x π/6 কে, আচ্ছা একটা লাইন ক্যালকুলেশন করা যাক, লিমিট x টেন্ডস টু π/6 উপরেরটা sin a cos b মাইনাস cos a sin b ফর্মুলা, অর্থাৎ sin a - b ডিভাইড বাই x π/6 ইনটু 2। তো একটা জিনিস খেয়াল করা যাক, x π/6 যদি এটাকে আমরা u ধরে নিই, টেবিল ভ্যালু কি বলছে, x যদি π/6 এ টেন্ড করে তাহলে x π/6 টা 0 তে টেন্ড করবে। তাহলে এই লাইনকে আমরা রিপিটেশনে লিখতে পারবো লিমিট x π/6 টা যদি 0 তে টেন্ড করে তাহলে u টা চলে যাবে 0 তে, u টেন্ড টু 0। উপরে লিখবো sin u, নিচে লিখবো u ইনটু 2। সীমার যে দ্বিতীয় ফর্মুলা সেখান থেকে আমরা এটা বলতে পারছি কত 1 ইনটু 2, দ্যাট ইজ 2 হচ্ছে আমাদের आंसर, অর্থাৎ সি অপশনটা রাইট। তো 8 নম্বর কোশ্চেন করার আগে আমরা চলে আসবো লিমিটের 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা লেখা আছে এখানটায় লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x - 1/x এর মান কত। তো এই লিমিটটাকে প্রুফ করার জন্য আগে আমাদেরকে জেনে নিতে হবে e টু দি পাওয়ার x এর এক্সপ্লানেশনটা কি হয়। e টু দি পাওয়ার x এর এক্সপ্লানেশন হচ্ছে 1 প্লাস x প্লাস xx স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। সাজালে এটাকেও লেখা যায় x টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1। এটাকে সাজিয়ে লেখা যায় x টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ x। তো এইভাবে আর কি এটার ইনফাইনাইট সিরিজ চলতে থাকে, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে এটা কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ e টু দি পাওয়ার x এর। তো e টু দি পাওয়ার x এর এটা একটা ইনফাইনাইট সিরিজ আছে। তো যদি আমাদের এখানটায় e টু দি পাওয়ার x - 1 করে নেওয়া যায়, পাওয়া যাবে x প্লাস xx স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন কন্টিনিউয়াস চলবে। প্রত্যেককে x দিয়ে ভাগ করে দাও, তাহলে e টু দি পাওয়ার x - 1 বাই x ইকুয়াল টু x দিয়ে ভাগ করে দিলে এটা 1 হয়ে যাচ্ছে, এটা x বাই 2 ফ্যাক্টোরিয়াল আসছে, এটা xx স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল আসছে, এটা x টু দি পাওয়ার কিউব অর্থাৎ x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল আসছে, চলতে থাকবে। একটা করে x কমে গেল কারণ বুঝে এসছে আমরা বোথ সাইডে x দিয়ে ভাগ করে নিলাম। এবার আমরা দুদিকে লিমিট লাগাবো when লিমিট x টেন্ডস টু 0। তো এবারে যদি আমরা লিমিট লাগিয়ে দিই লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x - 1 বাই x, তাহলে এবারে কি হবে, এবারেও তো সিমিলার একটা ফর্ম চলবে না, লিমিট x টেন্ডস টু 0 তারপরে 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস xx স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল এন্ড সো দ্যাট অলসো চলবে। x এর মান 0 বসালে এখানে কি সমস্যা আছে, এখানে তো 1/0 আসছে না, তো x এর মান আমরা তো 0 বসাতেই পারি, তাহলে 0 বসিয়ে দিলে 1 প্লাস 0 প্লাস 0 প্লাস সবগুলো 0, তাহলে आंसर কত পেলাম আমরা 1 পেলাম। তার মানে এটার आंसर হবে কত, এটার आंसर হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x - 1 বাই x, এটার आंसर কত দাঁড়াচ্ছে 1 দাঁড়াচ্ছে। তো এবার আমরা
দেখবো 8 নম্বর কোশ্চেনটা। 8 নম্বর কোশ্চেনটা এই ফর্মুলার দিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইড বাই x এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো আমরা তো থিওরেমের প্রুফ বুঝলাম, এবার এই থিওরেমের প্রুফটা মুছে দিচ্ছি, দিয়ে সলিউশনের দিকে এগোচ্ছি। তো সলিউশন দেখা যাক সলিউশনটা কেমন হবে। তো সলিউশন দেওয়া আছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইড বাই x। সেপারেশন করে নেওয়া যাচ্ছে এখানটা থেকে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1। মাইনাস 2 কে ব্রেক করে মাইনাস 1 বানানো হয়েছে, x কে উভয়ের নিচে দিয়ে দিচ্ছি আলাদাভাবে। দুটো নতুন ফাংশন, লিমিট প্রথম ফাংশনে ঢুকবে, দ্বিতীয় ফাংশনে ঢুকবে। তাহলে প্রথম ফাংশনে যদি লিমিট ঢুকে যায় তাহলে x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x। দ্বিতীয় ফাংশনে ঢুকে গেলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x। এবার আমাদের মেন ফিগারের সঙ্গে মেলাবো। মেন ফিগারে এখানে x থাকবে, এখানে x থাকবে, এখানে x থাকবে। যেহেতু আমার এই জায়গাটায় 2x হয়ে আছে, তাহলে এখানটা একটা 2 গুণ করতে হবে, এখানটায় 2x টেন্ডস টু 0 হবে। x টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু 0 হবে। যেহেতু এই লিমিটের হরকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তার মানে টোটালের সঙ্গে একটা 2 গুণ করতে হবে ব্যালেন্স কমপ্লিট করার জন্য। রেডি হয়ে গেছে। এক্ষেত্রে সিমিলারলি মাইনাস x আছে, x টেন্ডস টু 0 হলে মাইনাস x অলসো টেন্ডস টু 0 হবে, এন্ড এখানটায়ও আমরা একটা মাইনাস x করে নেব, তার জন্য একটা মাইনাস 1 গুণ করা লাগবে। প্রত্যেকের এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার ফর্মুলা থেকে, তাহলে প্রথম ফর্মুলা থেকে এই ক্যালকুলেশন পার্টটা হয়ে যাচ্ছে আমার 1, বাঁচে কত 2, প্লাস এখান থেকে বাঁচে কত মাইনাস 1। তাহলে উত্তর টোটালে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 অ্যান্সার। তাহলে ফার্স্ট অপশনটা আমার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো স্টুডেন্ট আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 করার আগে আমরা চলে আসবো পরবর্তী ফর্মুলায়, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x by x এর মান কত। এখানটাই log এসছে মানে 5 নম্বর ফর্মুলাটা আমার কাজে লাগবে। 5 নম্বর ফর্মুলা থেকে কোশ্চেনটা আনসার দেখা যাক। তো 5 নম্বর ফর্মুলায় লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x by x এর মান পাওয়া যায় কত। তো দেখা যাক এটার উত্তর কি হয়। তো সিম্পল চিন্তা ভাবনা করা যাক। আমাদের যেটা ফার্স্ট ছিল লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 by x ইকুয়াল টু কত 1। পরবর্তী লাইন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি এইভাবে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 ইকুয়াল টু x। যখনই x ওপারে যাবে সঙ্গে সঙ্গে লিমিটটাও চলে যাবে, কেননা লিমিট x যেখানে যাবে লিমিট সেখানে যাবে। লিমিট ইজ আ রেস্ট্রিকশন অন x। নেক্সট লাইন, যদি আমাদেরকে মাইনাস 1 টাকে ট্রান্সফার করে ওপারে পাঠাই তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এপারে তৈরি হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x। ওকে, এবারে দুদিকে লগ নিলাম, লগ অফ লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, দ্যাট ইজ লগ অফ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x। নেক্সট, আমরা একটু আগে বললাম যে লিমিট যেমন ফাংশনের মধ্যে ঢুকতে পারে তেমন ফাংশন থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে পরবর্তী লাইন লিমিট x টেন্ডস টু 0 log of e to the power x, that is limit x tends to 0 log of 1 plus x। এই পর্যন্ত তো ক্লিয়ার ছিল। এখন log e বেসের e to the power x মানে শুধু x। তাহলে এর পরের লাইনটা হচ্ছে লিমিট x tends to 0 only x here, আর এখানে পাচ্ছি লিমিট x tends to 0 log of 1 plus x। দুদিকে x দিয়ে ভাগ করে দেওয়া যেতে পারে, কেননা x টেন্ড টু 0 বাট নট ইকুয়াল টু 0। তাই x দিয়ে আমরা যদি দুদিকে ভাগ করে দিই তাহলে আমাদের ফিগার রেডি। ফ্যাক্টরাইজেশন রুল অনুযায়ী ওপর নিচে x কেটে যাবে, বাঁচে 1। একের উপর লিমিট কাজ করলে এক উত্তর হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x ডিভাইড বাই x এর মান পেলাম কত 1। সুতরাং আমাদের 5 নম্বর যে সীমা আছে এটার উত্তর কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। 5 নম্বর সীমার উত্তর হয়ে যাচ্ছে কত 1। এবার আমরা চলে আসবো 9 নম্বর কোশ্চেনে। তো 9 নম্বর কোশ্চেনটার উত্তর তো এবার আমরা ইজিলি পেরে যাবো, কেন আমাদের ফর্মুলা রেডি হয়ে গেছে। তো প্রমাণটা আমি মুছে দিলাম, তারপর আমরা শুরু করব 9 নম্বর কোশ্চেনটার আনসার। 9 নম্বর কোশ্চেনটা দিকে তাকানো যাক। 9 নম্বর কোশ্চেন দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 2x by 3x। লিখে নিচ্ছি লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 2x
ডিভাইড বাই 3x। ক্যালকুলেশনের পাওয়ারের দিকে তাকানো যাক। আমাদের এখানটায় সমীকরণ এই লিমিটের যে সূত্র দেওয়া আছে হিয়ার x and x, আমার এখানটা এসছে 2x। তো যেহেতু 2x আছে তো আমরা পরের লাইনে লিমিট x 0 তে গেলে 2x অলসো 0 তে যাবে। log of 1 plus 2x করলাম, নিচেও 2x করলাম। অ্যারেঞ্জমেন্টকে চেঞ্জ করার জন্য আমাদের নিচে ছিল 3 কে নিচে তো রাখতে হবে, 2 এক্সট্রা ভাগ হয়েছে তাহলে 2 গুণ করতে হবে, তাহলে এখানে একটা 2 লাগানো হলো। এখন এই ফিগারটা আমাদের ফর্মুলা থেকে 1 দিয়ে দিচ্ছে, তাহলে 1 into 2/3 দ্যাট ইজ 2/3। তাহলে বি অপশনটা আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 10 আলোচনার পূর্বে আমরা একটা সীমা দেখে নেব, যেটা আমাদের এখানে ফর্মুলায় হয়ে আছে লিমিট x টেন্ডস টু 0 1 plus 1/x পাওয়ার x করলে কত आंसर হয়। তো লিমিট x টেন্ডস টু 0 1 plus 1/x পাওয়ার x করলে কত आंसर হয়, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর লিমিট থেকে আমরা आंसरটা পাবো। তো 5 নম্বর লিমিটটা ফার্স্ট আমরা এখানে লিখে নিই। 5 নম্বর লিমিট কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x পাওয়ার x ইকুয়াল টু 1, এটা ছিল। তো আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমরা 1/x ইনটু log of 1 plus x ভাবতে পারি ইকুয়াল টু 1। এখন log এর ক্ষেত্রে কি হয়, পাওয়ার আগে কোএফিসিয়েন্ট হিসেবে গুণ হয় আর আগের কোএফিসিয়েন্ট পাওয়ারে যেতে পারে, তাহলে দেন আমরা এটা করতে পারি লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x পাওয়ার 1/x, এটা ইকুয়াল টু 1। দুদিকে আমরা e টু দি পাওয়ার চাপালাম, তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 log of থার্ড ব্র্যাকেট 1 plus x পাওয়ার 1/x ইকুয়াল টু e টু দি পাওয়ার 1। নেক্সট লিমিট তো বাইরে বেরিয়ে আসবে, তো পরবর্তী লাইনে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার log of থার্ড ব্র্যাকেট 1 plus x পাওয়ার 1/x ইকুয়াল টু e টু দি পাওয়ার 1। লক্ষ্য করো log এর আন্ডারে যদি e টু দি পাওয়ার x থাকে, এখানে কেউ নেই মানে e বেস ধরা হয়, তাহলে आंसर হচ্ছে x। আবার e এর পাওয়ারে যদি log of e বেসের x থাকে সেক্ষেত্রে आंसर হচ্ছে x। কেন log আর এক্সপোনেনশিয়েশন এই যে দুটো ফাংশন পরস্পরের অপোজিট ফাংশন বা ইনভার্স ফাংশন বলতে পারি, তা log আর ex পরস্পর ইনভার্স ফাংশন, তো সেই জন্য e এর বেসের যদি e টু দি পাওয়ার x তাহলে x आंसर, আবার e টু দি পাওয়ার log of e বেসের x তাহলে সেক্ষেত্রে x आंसर। তার মানে এইটার পরবর্তী লাইন যেটা হতে চলেছে সেটা হচ্ছে e আর log পরস্পরকে ক্যান্সেল করে দেবে, বাঁচবে লিমিট x টেন্ডস টু 0 এর পরে log e ক্যান্সেল, তাহলে 1 plus x পাওয়ারে 1/x দ্যাট ইজ e। অর্থাৎ আমাদের এখানে 6 নম্বরটার লিমিটের आंसरটা হবে e। যদি 6 নম্বরের লিমিটের आंसर e হয়ে যায় তাহলে এটাই আর আমাদের মোটামুটি 6 নম্বরের প্রুফ। তো 6 নম্বরের তো প্রুফ আমরা বুঝে গেলাম, এবার আমরা চলে আসবো 10 নম্বরের কোশ্চেনটা। 6 নম্বরের প্রুফ দিয়ে এই 10 নম্বরের কোশ্চেনটাকে কিভাবে রেডি করা যায়। তো 10 নম্বরের কোশ্চেনটা আমরা দেখতেই পাচ্ছি, একটা জিনিয়াস কোশ্চেন আছে এখানটায় 1 plus 2/x। তো আমরা কোশ্চেনটার দিকে ফলো আপ করলাম। লিমিট x টেন্ডস টু 0, লক্ষ্য করো এখানে পাওয়ার যোগ আকারে আছে, তারপর আমরা লিখতে পারি 1 plus 3x একবার আর একবার 1 plus 3x যার পাওয়ার 2/x। কেননা যোগ আকারে থাকলে আমরা তো ভেঙে ছাড়িয়ে লিখতে পারি, মানে এখানে পাওয়ারে 1 আছে আর ওখানটা এটা আছে, গুণের সময় পাওয়ার যোগ হয়ে বসে। তো লিমিট দুজনের মধ্যে চলে যাবে, তাহলে প্রথম চলে আসছে লিমিট x টেন্ডস টু 0 1 plus 3x ইনটু আবার লিমিট x টেন্ডস টু 0 1 plus 3x পাওয়ার 2/x। ক্যালকুলেশনের দিকে লক্ষ্য করা যাক, আমাদের এখানে 6 নম্বর যে লিমিট ছিল এখানে x এখানে x এখানে x, তিনটে জায়গায় x করতে হবে, অর্থাৎ একই কিছু করতে হবে। তার মানে যদি আমরা এবার ক্যালকুলেশনটা করি যে তিনটে জায়গায় একই কিছু করতে চাই, তো আমরা তো ব্র্যাকেটের ভেতরটা চেঞ্জ করতে পারি না, তাহলে এটা তো 1 plus 3x লিখতেই হচ্ছে। তাহলে বরঞ্চ এইখানটা একবার 1/3x লাগাতে হবে, এন্ড যেহেতু x টেন্ডস টু 0 তাই আমরা ইজিলি লিখতে পারবো 3x টেন্ডস টু 0। এখন ভালো করে খেয়াল করা যাক যে এই সিস্টেমটার ক্ষেত্রে কি হয়েছে,
এই সিস্টেমকে যেমন আমরা একটা 1-3 গুণ করেছি, ঠিক তেমনই একটা 3-এর 3 × 2 অর্থাৎ 6 গুণ করতে হবে। তবে করে কি হবে, এই 3টা 6-এর সঙ্গে কাটাকুটি হয়ে, বা আমরা এখানে একটা 6 লিখতে পারি, 6/3x, তাহলে 3 × 2 = 6, কাটাকুটি হয়ে 2 থাকবে। আগের পার্টটাতে খেয়াল করা যাক, এখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলে কোনো সমস্যা নেই, তাই আমরা এটাতে 1 + 3 × 0 বসিয়ে নেব, সাবস্টিটিউশন অফ 0। তাহলে এখানটায় 1 পাচ্ছি ইনটু লিমিট 3x টেন্ডস টু 0, 1 + 3x পাওয়ার 1/3x, পাওয়ার 1/3x। এই যে 6টা আছে এটাকে আমরা হোল টু দি পাওয়ার 6 এ পাঠিয়ে দিচ্ছি, হোল টু দি পাওয়ার 6 পাঠিয়ে দিচ্ছি, কেননা এটা শুধুমাত্র সংখ্যাটার হোল পাওয়ার 6 হবে, আর লিমিট যেহেতু ভেতরে উঠতে পারে তাহলে লিমিটের টোটালটার পাওয়ার 6 হয়ে যাবে। তো এখানকার ক্যালকুলেশন থেকে আমরা কি পাচ্ছি, 1 × 1 টু দি পাওয়ার e টু দি পাওয়ার 6, কেননা এই ভ্যালুটা আমার কত অ্যান্সার আসবে, e চলে আসবে, তাহলে e টু দি পাওয়ার 6, তাহলে দ্যাট ইজ e টু দি পাওয়ার 6 হচ্ছে আমাদের এখানকার আনসার। একটা ছোট্ট মিস্টেক কারেকশন করে দিচ্ছি। তো একটু আগে আমরা যেটা বললাম যে 6 নম্বরটা প্রুফ হয়েছে, কিন্তু না, আমি এক্ষুনি দেখলাম যে ওটা 7 নম্বরটা প্রুফ হয়েছিল। 7 নম্বরটার ক্ষেত্রে কি হয়েছিল যে 1 + x টু দি পাওয়ার 1/x, এখানটায় 0 আসবে, x টেন্ডস টু 0, আর এটার ক্ষেত্রে ইনফাইনাইট হবে। অর্থাৎ একটু আগে আমরা 7 নম্বরের হেল্প দিয়ে কাজটা করেছিলাম। এখন 11 নম্বর কোশ্চেনটা করার জন্য আমাদেরকে 6 নম্বর লিমিটের দিকে তাকাতে হবে। 6 নম্বর লিমিটের ক্ষেত্রেও কিন্তু ই অ্যান্সার আসবে, কেননা 6 নম্বর আর 7 নম্বর পরস্পরের ডুয়াল ফর্ম। তা আমরা একটু আগে 7 নম্বরটা করে ফেলেছিলাম, লিমিট x টেন্ডস টু 0, 1 + x টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই, এটা আমরা 7 নম্বরটা করেছিলাম। তো এখন 6 নম্বরের প্রুফটা আমরা দেখে নেব। 6 নম্বরের প্রুফে কি দেওয়া আছে, 6 নম্বরের প্রুফে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 + 1/x পাওয়ার x। তো যদি আমরা পুট করে দিই যে x ইকুয়াল টু 1/u, তাহলে x যখন ইনফাইনাইটে যাবে তখন 1/∞টা 0-তে টেন্ড করবে, অর্থাৎ ইউটা 0-তে টেন্ড করবে, ইউটা 0-তে টেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমরা এই সীমাকে লিখতে পারি লিমিট u টেন্ডেন্ট টু 0, 1 + 1/x মানে u হয়ে যাবে, আর x মানে 1/u হয়ে যাবে। তাহলে এখন তো 6 নম্বরটা ব্যাক করলো, তাই না, 7 নম্বরটা ব্যাক করলো, সুতরাং এখানে আমরা ই লিখতে পারি। অর্থাৎ ইনফাইনাইট এ যদি যাই তখন 6 নম্বরটা আর 7 নম্বরটা পরস্পরের ডুয়াল ফর্ম হয়ে যাবে। তো লক্ষ্য করা যাক এখানটায় আমাদের পুরো স্পষ্ট 6 নম্বরের সীমাটা এখানে লিখতে পাচ্ছি, লিমিট x টেন্ডেন্ট টু ইনফাইনাইট আছে, 1 + 1/x, ক্লিয়ার 1 + 1/x আছে, পাওয়ারে ও x আছে। তাহলে সমস্যা কোথায়, এখানে x/2 আছে, নো প্রবলেম। তো আমরা এই যেটা আছে x/2, এটা আর যদি সলিউশন করতে হয় আমাদের, সলিউশন যদি আমরা করি, আমি এখানে সলিউশন করে দিচ্ছি, লিমিট x টেন্ডেন্ট টু ইনফাইনাইট 1 + x, 1 + 1/x, পাওয়ারে x আছে, হাফ পাওয়ারটাকে আমি হোল পাওয়ারে রাখলাম। তো ক্যালকুলেশন করার জন্য লিমিট ভেতরে ঢুকে যাবে, লিমিট x টেন্ডেন্ট টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে 1 + 1/x পাওয়ার x, টোটালটার পাওয়ার হচ্ছে হাফ। এখন ফর্মুলা থেকে আমরা পাচ্ছি এটা e পাওয়ার তার হাফ, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার বি অপশনটা রাইট। তো স্টুডেন্ট আমরা 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি। সম্ভবত 12 নম্বর কোশ্চেন করে দিলে মোটামুটি সবগুলো থিওরেম থেকে অন্তত একটা দুটো করে কোশ্চেন দেখানো হচ্ছে। তো 12 নম্বর কোশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x - 1/x এর মান কত। 3 নম্বর আর 4 নম্বরটা অনেকটা সেম দেখতে। তো প্রথম 12 নম্বর কোশ্চেনের লিমিট যেটা দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। লিমিট x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x - 1/x। ওকে, যদি আমরা এখানে a টু দি পাওয়ার x কে ধরে নিই e টু দি পাওয়ার u, তাহলে x টেন্ডস টু 0 হলে a টু দি পাওয়ার x টেন্ডস টু 1 হবে, e টু দি পাওয়ার u অলসো টেন্ড টু 1 হবে, তাহলে u টেন্ডস টু 0 হবে। তাহলে আমরা এইখানটায় লিমিট x টেন্ডস টু 0 এর পরিবর্তে u টেন্ডস টু 0 লিখতে পারি, e টু দি পাওয়ার u - 1/x। x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটু দেখা যাক, দুদিকে লগ চাপানো যাক। log e বেসের a টু দি পাওয়ার x ইকুয়াল টু log e বেসের e টু দি পাওয়ার u। তো এখানটায় x আগে চলে আসবে, বাঁচে log e বেসের a, আমরা শুধু log এ লিখবো, log e বেসের e মানে 1, তাহলে x ইকুয়াল টু 1/log a, 1/log a হয়ে যাচ্ছে। তার মানে এই ফর্মুলাটাই কি হয়ে যাচ্ছে, x এর পরিবর্তে x ইকুয়াল টু 1/log a, সরি u আগে আসবে, u/log a হয়ে যাবে, u/log a। যেহেতু নিচে u আছে তাহলে log এটা উপরে গিয়ে গুণ হবে,
তাহলে এই প্রপার্টিটা তো আমরা 1 পেয়ে যাচ্ছি, তাহলে আনসার হচ্ছে কত লগ অফ এ, অর্থাৎ ই বেসের এ, না লিখলেও চলবে, ই বেসটা ই বেস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে লেখা হয় না। তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত লগ এ পেয়ে গেলাম, লগ ই বেসের এ অ্যান্সার পেয়ে গেলাম। তো এবার আমরা চলে আসবো আমাদের 12 নম্বর কোশ্চেন। তো স্টুডেন্ট আমাদের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 10 to the power x minus 2 to the power x minus 5 to the power x plus 1 divided by x square. ওকে, নেক্সট লাইন লিমিট x টেন্ডস টু 0 10 মানে কত, 10 মানে হচ্ছে 5 into 2, তা যদি 10 এর মাথায় x লাগানো যায় x টা 5 এরও আসে 2 এরও আসে, এটাই হিসাব সূচকের নিয়ম থেকে আমরা এখানে লিখতে পারি 2 to the power x into 5 to the power x minus 2 to the power x minus 5 to the power x plus 1 divided by x square. লাইন তো প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট লাইন লিমিট x টেন্ডস টু 0 ক্যালকুলেশন থেকে প্রথম দুটো থেকে 2 to the power x কমন নেওয়া যেতে পারে, 2 to the power x কমন নিলে বাঁচবে 5 to the power x minus 1 মাইনাস কমন নিলে 5 to the power x minus 1 ডিভাইড বাই x স্কয়ার। ক্যালকুলেশনের পরবর্তী লাইন লিমিট x টেন্ডস টু 0 5 to the power x কমন বাঁচে 2 to the power x minus 1 নিচে x স্কয়ার, একবার এর নিচে একটা x এর নিচে একটা x। তো লিমিট তো আমাদেরকে ডিস্ট্রিবিউট করে চলে আসবে, তার লিমিট যদি ডিস্ট্রিবিউট করে চলে আসে তাহলে আমাদের পরবর্তী লাইন লিমিট x টেন্ডস টু 0 5 to the power x minus 1 by x, এগেইন আমরা লিমিট নিতে পারি লিমিট x টেন্ডস টু 0 2 to the power x minus 1 by x। তো আমাদের এখানটাই ক্যালকুলেশন পাওয়ার অলরেডি সেজে আছে, x টেন্ডস টু 0 to the power x minus 1 by x সেজে আছে, তাহলে প্রথমটা থেকে आंसर হবে কত log 5, দ্বিতীয়টা থেকে आंसर হবে log 2, অর্থাৎ আমাদের ডি অপশনটা হয়ে যাচ্ছে সঠিক आंसर। তো স্টুডেন্ট আমাদের মোটামুটি রুলস এর থেকে করেসপন্ডিং একটা দুটো করে অঙ্ক দেখানো হয়েছিল, এখন পরপর চারটে কোশ্চেন সিলেক্ট করে নেওয়া হলো, এই চারটে কোশ্চেন হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট চারটে কোশ্চেন। তো চারটে কোশ্চেনের সলিউশন পরপর দেখা যাক 1 বাই 1। তো ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা 13 নম্বর কোশ্চেন লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 by x। তো এই ধরনের লিমিটগুলো থাকলে শুধু বিন্যাসের অপেক্ষা, তো বিন্যাস করতে পারলে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 divided by x। ক্যালকুলেশনের সেকেন্ড লাইন লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 divided by sin x into sin x divided by x। সিম্পল চিন্তা ভাবনা করা যাক যে x যদি 0 তে চলে যায় তাহলে sin x টাও কিন্তু 0 তে চলে যাবে, কেননা sin 0 এর মান 0। তাহলে আমরা এর পরের লাইনে চেঞ্জ করে লিখতে পারি যে লিমিট দুটোই দিয়ে দেব, প্রথমটার ক্ষেত্রে লিখে দেব লিমিট sin x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 divided by sin x into দ্বিতীয়টার ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 sin x divided by x। তো ক্যালকুলেশন থেকে প্রথমটা 1 দ্বিতীয়টাও 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটার आंसर হলো এ आंसर। ঠিক আছে, নেক্সট সেকেন্ড কোশ্চেন দেখা যাক। সেকেন্ড কোশ্চেন লিমিট x টেন্ডস টু 0 e to the power 5x লিমিট x টেন্ডস টু 0 e to the power 5x minus 1 divided by log of 1 plus 4x। ওকে, তো ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, এখানে নিউমারেটর ডিনোমিনেটরকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো উপরেরটা আছে e to the power 5x minus 1, তাকে ক্যালকুলেশন করার জন্য একটা x লাগবে। নিচেরটা আছে log of 1 plus 4x, এটাকেও ক্যালকুলেশন করার জন্য একটা x লাগবে। এখন আমাদের যে ইম্পর্টেন্ট সীমাগুলো ছিল একটু লিখে নিই। একটা ছিল লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equal to 1, আর একটা ছিল লিমিট x টেন্ডস টু 0 1 by x log of 1 plus x equal to 1। তো দ্বিতীয়টার ক্ষেত্রে এই জায়গায় ফর্মুলাটা দেখতেই পাচ্ছি, এখানে একটা 1 by x আছে, এখানে 1 plus x আছে, কিন্তু এখানে 1 plus 4x আছে আর এখানে অনলি x আছে। তাহলে x টাকেও 4x বানাতে হবে, যখনই আমরা এখানে 4x করব তখন একটা 4 দিয়ে গুণ করতে হবে, এন্ড হিয়ার x টেন্ডস টু 0 ইমপ্লাইজ করে লিমিট 4x টেন্ডস টু 0।
প্রত্যেকের এই ডিনোমিনেটরের কাজটা ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকের ডিনোমিনেটরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা আসছি নিউমিনেটরের কাজ। নিউমিনেটরে 5e⁻5x - 1/x, নিউমিনেটরে e⁻5x - 1/x, কিন্তু ক্যালকুলেশনে আমাদের একটু লক্ষ্য করো x থাকলে কিন্তু এখানটায় 5x আছে, মানে এটাতে 5x বানাতে হবে। তাহলে এক্ষেত্রে একটা 5 গুণ করে নিতে হবে। অ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট 5x টেন্ডস টু 0 বানাতে হচ্ছে। এটা আমাদের গেল নিউমিনেটর। এবারে ক্যালকুলেশন পাওয়ার থেকে লক্ষ্য করো, আমাদের যেহেতু লিমিটের যে সীমাগুলো ছিল, যে সীমার ফর্মুলা 1, এটার জন্য 1 পেতাম আমরা। তাহলে উপরেরটা হচ্ছে 1 × 5 আর নিচেরটা হচ্ছে 1 × 4, দ্যাট ইজ অ্যান্সার 5/4। তো ক্যালকুলেশনটার অ্যান্সার হবে 5/4, বি অপশনটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো কোশ্চেন এবার 15 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 mod x বাই x এর মান কত? তো এখানটায় mod x এর মধ্যে যেহেতু x আছে আর x টেন্ডস টু 0 বলছে, x টেন্ডস টু 0 mod x যখন বলছি আমরা, তো x এর মানটা 0-র গাদ ধারে। তো কি সেটা বাম দিকের 0-র গাদ ধারে না ডান দিকের 0-র গাদ ধারে, তার উপর ডিপেন্ড করবে mod x। ওকে, তো এটা আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে করব। তো ফার্স্ট চলে আসছি লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস mod x বাই x। যেহেতু x টেন্ডস টু 0 মাইনাস বলছি, মানে x এর মানটা সামথিং হলো নেগেটিভ, 0 হচ্ছে ছোট, তাহলে এখানটায় লিমিট x টেন্ডস টু 0 মাইনাস উপরেরটা মাইনাস x আসবে, ডিভাইড বাই x থাকবে। ক্যালকুলেশন থেকে আমরা -1 পাবো। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিট থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস mod x বাই x। যেহেতু x পজিটিভ তাহলে mod x এর মান হবে পজিটিভ। লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই x, ক্যালকুলেশন করলে আমরা 1 পাবো। LHL এন্ড RHL এরা নট ইকুয়াল, তার মানে লিমিটের অস্তিত্ব থাকবে না। ডি অপশনটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন, এটা আমাদের একটা সিরিজ দেওয়া আছে, তো সিরিজ সলিউশন করব আমরা। তো লিমিট x টেন্ডেন্ট টু ইনফাইনাইট 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু n কিউব পর্যন্ত ডিভাইড বাই n⁴ এর মান কত হবে? তো এই সিরিজের ক্ষেত্রে ক্যালকুলেশন দেখা যাক। লিমিট x টেন্ডেন্ট টু ইনফাইনাইট 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট ডট, সরি এটা n টেন্ডেন্ট টু ইনফাইনাইট প্লাস n কিউব ডিভাইড বাই n⁴। তো ক্যালকুলেশন লিমিট n টেন্ডেন্ট টু ইনফাইনাইট 1 কিউব 2 কিউব 3 কিউব, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যে যোগফলের ফর্মুলা। তো এটা হচ্ছে আমাদের এই যোগফলের ফর্মুলাটা যেটা আছে সামেশন অফ i কিউব, অর্থাৎ 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব আপ টু n কিউব পর্যন্ত। এদের যোগফলের ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 তার হোল স্কয়ার। এটা রুল অফ সামেশন থেকে আসছে। রুল অফ সামেশন থেকে যদি সামেশন i দেওয়া যায় তাহলে শুধুমাত্র n ইনটু n প্লাস 1 বাই 2। সামেশন অফ i স্কয়ার যদি দেই তাহলে হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এগুলো ফর্মুলা আর কি। তাহলে প্রথম n সংখ্যক এর যোগফলের কিউবের যোগফলের যেটা ফর্মুলা সেটা আমরা দেখতে পাচ্ছি n ইনটু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার ইনটু 1 বাই n⁴। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা গেল। তো ফর্মুলা মুছলাম, জাস্ট এইটুকুই মনে রাখলেই চলবে। ক্যালকুলেশন পাওয়ার থেকে এগিয়ে আসা যাক। লিমিট n টেন্ডেন্ট টু ইনফাইনাইট n স্কয়ার n প্লাস 1 এর হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে n স্কয়ার প্লাস 2n প্লাস 1, নিচে হচ্ছে n⁴, 2 ইনটু n⁴। n স্কয়ার কাটলে n স্কয়ার বাঁচে, তাহলে লিমিট n টেন্ডেন্ট টু ইনফাইনাইট n স্কয়ার দিয়ে ভাগ করে দিলে হাফ আগে থেকে যাচ্ছে, 1 প্লাস 2/n প্লাস 1/n স্কয়ার। ওকে, যদি n ইনফাইনাইটে চলে যায় তাহলে 1/n 0 তে টেন্ড করবে। এখন 1/n কে যদি আমরা u ধরে নিই যে u ইকুয়াল টু 1/n, অতএব u টা 0 তে টেন্ড করবে। তার মানে আমরা এখন লিমিট u টেন্ডেন্ট টু 0 লিখছি হাফ অফ 1 প্লাস 2u প্লাস u স্কয়ার। 1/n কে u করে দিলাম আমরা।
এখন ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড অনুযায়ী আমরা যদি ইউ এর মান 0 বসিয়ে দিই তা আমাদের কাছে কোনো রকম প্রবলেম নেই। 2 × 0 + 0 স্কয়ার। Here half into 1 plus 0 plus 0, that is half into 1 equal to half. অর্থাৎ আমাদের লাস্ট অপশনটা হচ্ছে বি অপশনটা রাইট। তো সরি, এটা হচ্ছে আমাদের 2 হবে না 4 হবে, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, আর আনসারটাও তার মানে 1/4ই হচ্ছে, কারণ এটা হোল স্কয়ার ছিল তাই 2 এর স্কয়ারটা 4 হবে, তাহলে আমাদের এখানটা এটা 1/4 হয়ে যাচ্ছে রাইট আনসার। তো স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর শেয়ার তো করতেই হবে কারণ কদিন পরে পরীক্ষা। ভালো করে পড়াশোনা করতে হবে আর প্র্যাকটিসটা পারফেক্টলি করতে হবে। কম সময়ের মধ্যে কিভাবে কাজ করা যায় সেই জন্য থিওরেমের উপর জোর দিতে হবে। যে কোনো প্রবলেম নিজেরা পারবো এরকম একটা ভরসা নিয়ে চলতে হবে, ঠিক আছে? থিওরেম পত্রগুলো নিট অ্যান্ড ক্লিন থাকলে যে কোনো প্রবলেম নিজের সামর্থ্যের মধ্যে করে দেওয়া যাবে, ঠিক আছে? সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, সামনে পরীক্ষা আছে, ইউ উইল ডু।